গত 10 মাসে যত ঘটনা ঘটেছে, আমরা যদি 32 নম্বরের বাড়ি ভাঙার ঘটনা থেকে শুরু করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, সারা দেশে স্বাধীনতার বিভিন্ন ভাস্কর্য ভাঙা, মুজিবনগরে স্বাধীনতার ভাস্কর্য ভাঙা, আওয়ামী লীগের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, সঙ্গীত শিল্পী মমতাজ অ্যারেস্ট হওয়ার পরে তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা দেয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের, রংপুরে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের বাড়িতে হামলা করা, এগুলো কোনোটাই মব নয়। এবং সর্বশেষ যে সাবেক সিইসি নুরুল হুদার ওপরে যে আক্রমণ করা হয়েছে, জুতা মারা হয়েছে, জুতার মালা গলায় দেওয়া হয়েছে, সেগুলো মব নয়। মুক্তিযোদ্ধাকে যেভাবে সারা দেশে লাঞ্ছনা করা হচ্ছে, সেগুলো মব নয়। আজকে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো মবের পরিণতি নয়। খুলনায় পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা মারা হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো মব নয়, কোনোটাই মব নয়। এটা এক ধরনের প্রেশার, শফিকুল আলমের ভাষ্য, অর্থাৎ এটাই সরকারের ভাষ্য হিসেবে নিতে হবে, যেহেতু তিনি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। সরকারের ভাষ্য স্পষ্ট পাওয়া গেল যে বাংলাদেশে কোনো মব হয়নি। যখন তুমুল একটা ঘোরতর অনিশ্চয়তা সব দিক থেকেই, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এটুকুই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কোনো ধরনের নির্দেশ দিয়েছেন কিনা, সে সম্পর্কে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়নি। তবে আলোচনা তো নিশ্চয়ই কিছু হয়েছে, নির্দেশনা কিছু দিয়েছেন, এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি। কি সেই নির্দেশনা, তা নিয়েও নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে। আমরা এও জানি যে গত 13ই জুন লন্ডনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক কর্মীদের বিচারের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে। তাহলে কি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য কোনো নির্দেশনা দিয়েছেন? এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এটি সঠিক কিনা এর ভেরিফিকেশন রিপোর্ট উনি গ্রহণ করেন। দেখা যায় যে এই দুটি কথোপকথন এই দুজন আসামিরই। অতঃপর প্রসিকিউশন এই রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনালে আইনের 11(4) ধারায় একটি আদালত অবমাননার প্রসিডিংস ইস্যু করার জন্য আবেদন প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু এই দুজন অ্যাকিউজডের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেন না। মিথ্যা কথা, একটা মন্দিরের টুকরা দেওয়া হয়নি। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার জন্য এই ইসকনের দালালরা আমাদের এই দেশে চক্রান্ত করছে। তারা এখানে 2টা পূজা মণ্ডল করে, তো পূজা মণ্ডলের পরে সাথে সাথে উড়াই নিয়ে যায়। এবার কি করছে, পূজা মণ্ডল করে উড়াই নিয়ে যায়, তারা একটা মূর্তি স্থাপন করছে, মন্দির বানানোর চেষ্টা করতেছে স্থায়ীভাবে। তো আমাদের এখানে ধর্মপ্রাণ যত মুসলমান আছে এই এলাকার 99% সব মুসলমান, তারা বলতেছে তোমরা পূজা মণ্ডল বানাও কিন্তু মন্দির বানাইবা না। তো তারা এই কথা না বানিয়ে তারা স্থায়ীভাবে মন্দির বানানোর চেষ্টা করতেছে। তো এখন বারবার তাদের সাথে বসা হয়েছে, থানাতে বসানো হয়েছে, তারপরে আমাদের এই নেত্রী পর্যায়ে দলীয় পর্যায়ে বসানো হয়েছে, কিন্তু কোনো পর্যায়ে তারা কোনো কথা মানতে রাজি না আমাদের। এরপরে সরকার এই হাত দিছে এবং হাত দিয়েছে আজকে আমাদের এই ক্ষতি, এই সম্পূর্ণ ক্ষতি তাদের বহন করতে হবে। এই হিন্দুরা তারা এই নষ্ট করছে আমাদের। এই ঘটনার 1 মিনিট 4 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক। অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাস স্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। এই তথ্য জানানো হয়েছে। তবে গেল মঙ্গলবার এসআই সুকান্তকে খুলনায় আটকের পরও ছেড়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানান ছাত্ররা। পুলিশ কমিশনার কেন তাকে